হ্যাঁ, সবকিছু ঠিকঠাক দেখতে পাচ্ছ কিনা, শুনতে পাচ্ছ কিনা একটু কমেন্টস করো। সবকিছু ঠিকঠাক দেখতে পাচ্ছ কিনা, শুনতে পাচ্ছ কিনা একটু কমেন্টস করো। কমেন্টস করো ঠিকঠাক দেখতে পাচ্ছ কিনা আর শুনতে পাচ্ছ কিনা। আচ্ছা, তাহলে আমরা শুরু করি। দেখো, আমাদের টপিকস হচ্ছে স্থির তড়িতের দ্বিতীয় পার্ট। তো দ্বিতীয় পার্টের ক্ষেত্রে প্রথমে আমাদের টপিকস হচ্ছে যে তড়িৎ বিভব। হ্যাঁ, তাহলে তড়িৎ বিভব হচ্ছে যে অসীম হতে একটি আধানকে তড়িৎ ক্ষেত্রে আনতে যে পরিমাণ কাজ করতে হয়, এটি হচ্ছে কি তড়িৎ বিভব। অসীম হতে একটি আধানকে তড়িৎ ক্ষেত্রে আনতে যে পরিমাণ কি করতে হয়, কাজ করতে হয়। তাহলে দেখো যে এটার সংজ্ঞাটা যেরকম, সূত্রটা হচ্ছে কি ভি ইজ ইকুয়াল টু কত, ভি ইজ ইকুয়াল টু হচ্ছে ডাব্লিউ বাই কিউ। তার মানে কাজ ডিভাইডেড বাই কি, চার্জ, আদান। কাজ ডিভাইডেড বাই কত, আদান। উপরে হচ্ছে কাজের পরিমাণ, নিচে হচ্ছে আদান। তাহলে এই যে কাজ ডিভাইডেড বাই আদান, এটি হচ্ছে আমাদের কি তড়িৎ বিভব। তাহলে দেখো, আমাদের যদি একক বের করি, কাজের একক আমরা জানি কি জুল, আর চার্জের একক হচ্ছে আমরা জানি কুলম। তাহলে এককটা কি হবে, জুল পার কুলম। আর জুল পার কুলমকে আমরা বলতে পারি কি ভোল্ট, এটাকে বলা হয় 1 ভোল্ট। তার মানে বিভবের একক হচ্ছে, তড়িৎ বিভবের একক হচ্ছে ভোল্ট অথবা জোর পার কি কুলম। তাহলে তড়িৎ বিভব হচ্ছে অসীম হতে একটি আধানকে তড়িৎ ক্ষেত্রে আনতে যে পরিমাণ কাজ করতে হয়, এটাকে বলা হয় বিভব। তড়িৎ বিভব ইকুয়াল টু হচ্ছে কাজ ডিভাইডেড বাই আদান, একক হচ্ছে জুল পার কুলম অথবা কি ভোল্ট। দেখো, এখন প্রাবল্যের সাথে সম্পর্ক আছে তড়িৎ বিভবের। প্রাবল্যের সাথে কি সম্পর্ক, দেখো, ই ইজ ইকাল টু হচ্ছে মাইনাস ডিবি বাই ডিআর। ঠিক আছে, ই ইজ ইকাল টু হচ্ছে মাইনাস ডিবি বাই ডিআর। এই ডিবি বাই ডিআর কে বলা হয় নতিমাত্রা, বিভবের নতিমাত্রা বলা হয় ডিবি বাই ডিআর কে। এটা মাঝে মাঝে আসে। তাহলে প্রাবল্যের সাথে আমরা সম্পর্ক পাইছি ই ইজ ইকুয়াল টু মাইনাস ডিবি বাই কত, টিআর। এখন দেখো, আমরা যদি ই কে, তাহলে ডিবি সমান কত লিখতে পারি, ই ডিআর। তার মানে ই এর সাথে একটা আর গুণ করে দিলে এটা আমরা কি পাবো, ভি পাবো। তড়িৎ প্রাবল্যের সাথে আমরা যদি একটা আর গুণন করে দেই, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি পাওয়া যাব, তাহলে একটা ভি পাবো। দেখো, তাহলে এখানে আমাদের তড়িৎ প্রাবল্যের সম্পর্কের ক্ষেত্রে জানি নিচে কি থাকে, আর স্কোয়ার থাকে, কিন্তু একটা আর গুণন করে দিলে একটা আর কি হয়ে যায়, কমে যায়। তাহলে সূত্রটা হচ্ছে ভি ইকুয়াল টু 9 ইন্টু 10⁹ কিউ বাই কত, আর। 9 ইন্টু 10⁹ কিউ বাই কত, আর। কারণ কি, এই যে ই এর সাথে একটা আর গুণ করে দিছি, একটা আর কি হয়ে গেছে, কমে গেছে। দেখো, তাহলে প্রাবল্য, বিভব এবং চার্জের মধ্যে সম্পর্ক। প্রাবল্য, বিভব এবং কি চার্জ। তাহলে বিভবের ক্ষেত্রে যদি আমরা এটা বর্গ করে দেই, বর্গ করলে কি হবে, এটা হোল ব্র্যাকেট দাও, বর্গ করলে 1/4πε0 হোল স্কোয়ার ইন্টু কিউ স্কোয়ার ডিভাইডেড বাই কি আর স্কোয়ার। সবগুলা কি হয়ে গেছে, স্কোয়ার করে দিছি। আর ই কে আমরা লিখতে পারি কত, 1/4πε0 কিউ বাই কি আর স্কোয়ার। যদি আমি ভি স্কোয়ারকে এখন ই দিয়ে ভাগ করে দেই, তাহলে দেখো ভি স্কোয়ার সমান আমরা পাইছি কত, কিউ স্কোয়ার ডিভাইডেড বাই 4πε0 হোল স্কোয়ার ইন্টু কত আর স্কোয়ার। এটাকে আমরা ভাগ করে দিছি কত দিয়ে, ই দিয়ে ভাগ করে দিলে উপরে কি হবে, 4πε0 আর স্কোয়ার ইন্টু কত ডিভাইডেড বাই হচ্ছে কিউ। এখন একটা 4πε0 দিয়ে একটা কাটা দিলে কত থাকে, একটা থাকে। কিউ স্কোয়ার দিয়ে কিউ কে কাটলে একটা উপরে কিউ থাকে, আর আর স্কোয়ার কাটা। তাহলে হচ্ছে আমাদের ভি স্কোয়ার বাই ই সমান পাচ্ছি কত, কিউ বাই 4πε0।
তাহলে এটি হচ্ছে আমাদের মেইন সম্পর্ক। তো এইখান থেকে হচ্ছে আমরা দেখো এই 1/4 পাই এপসিলন নট সমান আবার আমরা লিখতে পারি 9 গুণন কত 10⁻9। তাহলে ভি স্কোয়ার বাই সমান আমরা কত পাচ্ছি, ভি স্কোয়ার বাই সমান পাচ্ছি কিউ ইন্টু 9 গুণন 10⁻ কত 9। এখন আমরা যদি কিউ বের করতে বলে আমরা সমীকরণ নিব কি, ভি স্কোয়ার বাই ই গুণন কত 9 ইন্টু 10⁻9। যদি আমাদেরকে বিভব বের করতে বলে তাহলে সূত্র নিব রুট দিয়ে। তারপরে যদি এখান থেকে তড়িৎ প্রাবল্য বের করতে বলে, যে কোনোটা বের করতে বললেই তিনটার একটা দুইটা দেওয়া আছে, একটা বের করতে বলছে, আমরা কি করতে পারবো এই সম্পর্কটা দিয়ে করতে হবে। প্রাবল্য চার্জ বিভব তিনটার মধ্যে যে কোনো দুইটা দেওয়া আছে, অপরটা বের করতে হবে। তাহলে কি করব আমরা এই যে এই সম্পর্ক থেকে বের করে নিব। তাহলে দেখো আমাদের এখান থেকে হচ্ছে অসীম হতে একটি আদানকে তড়িৎ ক্ষেত্রে আনতে যে পরিমাণ কাজ করতে হয়, এখান থেকে পাইলাম আমরা তড়িৎ বিভব, বিভবের একক পাইলাম। তারপর হচ্ছে প্রাবল্যের সাথে বিভবের সম্পর্ক পাইলাম। এখন প্রাবল্য বিভব চার্জের মধ্যে একটা সম্পর্ক পেলাম। এখন নেক্সটে হচ্ছে আমাদের বৃত্ত বা গোলকের ক্ষেত্রে আমরা বিভব বের করব। ঠিক আছে, বৃত্ত বা একটা গোলকের ক্ষেত্রে বিভব একটা বিষয়ই এখানে হচ্ছে উত্তল তলে চার্জ সবচেয়ে বেশি থাকে। এটা এবার কৃষি বিশ্ববিদ্যালয়ে আসছিল, থিওরি পিডিএফে আছে এগুলা। ঠিক আছে, থিওরি পিডিএফটা পড়তে হবে, যদিও 3-4 বছর আগের বানানো, তারপরে হচ্ছে ওইটা পড়তে হবে। তাহলে উত্তল তলে কি থাকে, সবচেয়ে বেশি চার্জ থাকে। তাহলে দেখো একটা বৃত্তের বা গোলকের ক্ষেত্রে বিভবটা আমরা কিভাবে কি করতে পারি, বের করতে পারি। তাহলে বৃত্তের ভিতরের যে কোনো বিন্দুর বিভব পৃষ্ঠের বিভবের কি সমান। বৃত্তের ভিতরের যে কোনো বিন্দুর বিভব পৃষ্ঠের বিভবের সমান। তার মানে একটা বৃত্ত যদি আমি এখানে আঁকাই, সাপোজ এটা একটা বৃত্ত, তাহলে এই যে বৃত্তের এই যতগুলা বিন্দু আছে এই সকল বিন্দুর বিভব কি হবে, এই যে পৃষ্ঠের বিভব, তার মানে ব্যাসার্ধ পরিমাণ দূরত্বে যে বিভব, এই বিভবটা হচ্ছে কি বৃত্তের যে কোনো বিন্দুর বিভব ওই বিভবের সমান হবে। তাহলে বৃত্তের বা গোলকের বিভবের ভিতরের ক্ষেত্রে কি থাকে, সর্বত্র বিভবটা কি থাকতেছে, ধ্রুব। ধ্রুব মানে হচ্ছে সব জায়গায় বিভবের মানটা একই। এটাকে বলা হয় কি, সব জায়গায় যদি বিভবের মানটা সেম হয় এটাকে বলা হয় কি সমবিভব তল। এটাকে বলা হয় সমবিভব তল। এই সমবিভব তলে কোনো কাজ হয় না। ঠিক আছে, সমবিভব তলে কোনো কাজ হয় না, কারণ কাজ হচ্ছে বিভবের পার্থক্য। বিভবের যদি পার্থক্য না থাকে তাহলে সেই ক্ষেত্রে কি হবে না, কাজ হবে না। তাহলে এখানে আদান এক বিন্দু থেকে অন্য বিন্দুতে নিতে কি হয় না, কোনো কাজ হয় না, কারণ এখানে ডেল ভি কত, ডেল ভি হচ্ছে 0। তাহলে ডেল ভি যদি 0 হয় তাহলে ই কত হবে, ইও 0 হবে, কারণ ই ইজ ইকুয়াল টু আমরা জানি ডিবি বাই কত ডিআর। তাহলে ডিবি যদি 0 হয় সেই ক্ষেত্রে আমাদের ইও কত হবে 0। এই জন্য আমাদের গোলকের অভ্যন্তরে কত, গোলকের অভ্যন্তরে আমাদের প্রাবল্য কি 0। গোলকের অভ্যন্তরে যে কোনো জায়গার ক্ষেত্রেই প্রাবল্যটা কি হবে 0। তাইলে গোলকের অভ্যন্তরে প্রাবল্য 0। ঠিক আছে, যে কোনো বিন্দুতে এটা হচ্ছে 0 হবে। আর যে কোনো বিন্দুর ক্ষেত্রে বিভবটা কি হবে, সমান, অথবা এটা হচ্ছে একটা কনস্ট্যান্ট, মানে সব জায়গায় কি থাকবে, সেম। এটাকে বলা হয় কি সমবিভব তল। এটাকে বলা হয় সমবিভব তল। তাহলে বৃত্তের বা গোলকের ক্ষেত্রে বিভব কি পাইলাম, যে বৃত্তের ভিতরের যে কোনো বিন্দুর বিভব পৃষ্ঠের বিভবের কি হবে, সমান হবে। বৃত্তের ভিতরের যে কোনো বিন্দুর বিভব পৃষ্ঠের বিভবের সমান। এখন আমরা ম্যাথ করব, দেখো। তাহলে 10 সেন্টিমিটার ব্যাসার্ধের একটা গোলকের পরিধিতে 10 কুলম্ব মানের চার্জ স্থাপন করা হলো। 10 সেন্টিমিটার ব্যাসার্ধের একটা গোলকের পরিধিতে 10 কুলম্ব চার্জ স্থাপন করা হলো। গোলকের কেন্দ্র হতে 8 সেন্টিমিটার ও 12 সেন্টিমিটার দূরে তড়িৎ বিভবের মান কত। তাহলে এটা হচ্ছে দেখো ঢাকা বিশ্ববিদ্যালয়ে এটাই পাস ছিল। 10 সেন্টিমিটার ব্যাসার্ধের একটা গোলক, পরিধিতে চার্জ আছে কত 10 কুলম্ব।
তাহলে এটা হচ্ছে গোলকের কেন্দ্র হতে 8 সেন্টিমিটার দূরে, আর একটা হচ্ছে কি 12 সেন্টিমিটার দূরে। এখন 8 সেন্টিমিটারটা দেখো, আমরা যদি একটা গোলক আঁকাই এখানে, তাহলে এই পুরাটা হচ্ছে কত, এইখান থেকে পর্যন্ত এইটুক হচ্ছে 10 সেন্টিমিটার ব্যাসার্ধ। তাহলে আমাদের বলে দিছে এখানে কত সেন্টিমিটার, 8 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে 8 সেন্টিমিটারটা গোলকের ভিতরে আসতেছে, ধরো এ পর্যন্ত 8 সেন্টিমিটার। তাহলে এই গোলকের ভিতরে থাকলে এটা আমরা বের করব কি, আমরা জানি বৃত্তের ভিতরের যে কোনো বিন্দুর বিভব হচ্ছে কি পৃষ্ঠের বিভবের সমান। তাহলে আমরা এই 8 সেন্টিমিটার দিয়ে বের না করে আমরা পৃষ্ঠের বিভবটা বের করব। পৃষ্ঠের বিভব কত দিয়ে বের করতে হবে, আর এর মানটা কত নিতে হবে, 10। এখানে যদি আমাকে 6 বলতো তাও আমি 10 নিতাম, 9 বলতো 10 নিতাম, 9.99 বললো আমরা কি নিব, 10ই নিব, কারণ আমরা বের করব কারটা, পৃষ্ঠেরটা। তাহলে দেখো এখান থেকে হচ্ছে আমরা গোলকের কেন্দ্র হতে 8 সেন্টিমিটার দূরে বিভব, তাহলে V1 যদি বের করো 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9, 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9, আর এখান থেকে হচ্ছে কত পাই আমরা, কিউ এর মান দেওয়া আছে 10, আর এটার মান দেওয়া আছে 0 পয়েন্ট কত, 0.1। এটা 10 না দিয়ে এটা 20 কুলম দাও, তাহলে হিসাবে আর একটু সুবিধা হবে। 20 কুলম, তাহলে ধরো এটা হচ্ছে 0.1 দিয়ে যদি আমরা ভাগ করে দেই, তাহলে উপরে যায় একটা 10 এর পাওয়ার কি হয়ে যাবে, বেশি হয়ে যাবে। এখানে আছে 9, এই যে একটা 10, আর এখান থেকে একটা গেলে কি হবে 11। ঠিক আছে, আর এখানে হচ্ছে 18, 9 দুগুণে 18। তাহলে এখান থেকে হচ্ছে আমরা কত পাচ্ছি, 1.8 ইন্টু 10 টু দি পাওয়ার কত, 12 ভোল্ট অথবা কি জুল পার কি কুলম। তাহলে এখান থেকে হচ্ছে আমাদের এত ভোল্ট। তাহলে একটা V1 পাইছি। এখানে আমাদের যে কোনো বিন্দুর জন্য 8 সেন্টিমিটারের জন্য এটা, 6 সেন্টিমিটারের জন্য এটা, 10-এর চাইতে ছোট। ঠিক আছে, 10-এর চাইতে ছোট যে কোনো বিন্দুর জন্য বিভব কি হবে, এটা সেম হবে। তার মানে বৃত্তের ভিতরের যে কোনো বিন্দুর বিভবটা কত হবে, 1.8। তাইলে আমাদের আর এর ক্ষেত্রে দেখো, আরটা আমরা কত নিছি এখানে, যে কিউ বাই আর, আরটা নিছি কি ব্যাসার্ধটুকু। আমরা এই যে দূরত্ব 8 সেন্টিমিটার দেওয়া আছে, আমরা কিন্তু 8 সেন্টিমিটার নেই নাই, কারণ এটা হচ্ছে বৃত্তের ভিতরে পড়ছে। ঠিক আছে, তাহলে 8 সেন্টিমিটার দূরে প্রাবল্য কত হবে, 8 সেন্টিমিটার দূরে প্রাবল্য কত হবে, যেহেতু বৃত্তের ভিতরে পড়ছে তাহলে প্রাবল্য কত হবে, 0। ঠিক আছে, 8 সেন্টিমিটার দূরে কি হবে, কেন্দ্র হতে 8 সেন্টিমিটার দূরে প্রাবল্য কত হবে, 0। কেন্দ্র হতে 8 সেন্টিমিটার দূরে প্রাবল্য হবে আমাদের 0, কারণ এটা কি পড়ছে, ভিতরে পড়ছে, বৃত্তের ভিতরে পড়ছে। তাহলে দেখো 10 সেন্টিমিটার ব্যাসার্ধের গোলকের ক্ষেত্রে 8 সেন্টিমিটারটা বের করছি। এখন 12 সেন্টিমিটারটা যদি বের করি, V2 = 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9, বাইরে যদি চলে যায় তাহলে যে দূরত্ব থাকবে ওইটাই নিতে হবে। যদি বৃত্তের বাইরে চলে যায় তাহলে যে দূরত্ব থাকবে আমরা ওইটাই নিব। তাহলে এটা হচ্ছে 0 পয়েন্ট কত, 12। ঠিক আছে, তাহলে 0 পয়েন্ট এখান থেকে পাচ্ছি কত, 12। তাহলে যদি কাটাকাটি করো দেখো কত আসে, 9 ইন্টু 2 ইন্টু 10 টু দি পাওয়ার কত নিতে পারি, 12, আর নিচে এটাকে লিখতে পারি 12। 18কে যদি 12 দিয়ে ভাগ করো, এটার মান আসবে কত, 18কে যদি 12 দিয়ে ভাগ করা হয় 1.5, 1.5 ইন্টু 10 টু দি পাওয়ার কত, 12 ভোল্ট। তাহলে দেখো আমরা 10 সেন্টিমিটার ব্যাসার্ধের একটা গোলকের পরিধিতে 20 কুলম মানের চার্জ স্থাপন করা হলো। গোলকের কেন্দ্র হতে 8 সেন্টিমিটার এবং 12 সেন্টিমিটার দূরে তড়িৎ বিভবের মান কত। তাইলে 8 সেন্টিমিটারের ক্ষেত্রে কি করছি, ব্যাসার্ধ পৃষ্ঠের বিভবের সমান বের করছি, কারণ আমরা জানি বৃত্তের ভিতরের যে কোনো বিন্দুর বিভব পৃষ্ঠের বিভবের সমান। তাহলে শুধু 8 সেন্টিমিটার না, আমাকে যদি এখানে যে কোনো 10-এর চাইতে ছোট যে কোনো মানই বলতো 9.99 পর্যন্ত, সেটার মানটা কত হবে, 1.8 হবে। 1.8 ইন্টু 10 টু দি পাওয়ার 12 ভোল্ট। আর কেন্দ্র হতে 8 সেন্টিমিটার দূরে প্রাবল্য হচ্ছে কত হবে, 0। কেন্দ্র হতে 6 সেন্টিমিটার দূরে প্রাবল্য কত, 0, কারণ এটা বৃত্তের অভ্যন্তরে পড়ছে। বৃত্তের অভ্যন্তরে পড়লে সেটার ক্ষেত্রে প্রাবল্যটা 0 হয়। আর 12 যেটা বৃত্তের বাইরে চলে গেলে যে দূরত্ব থাকবে ওইটা দিয়ে অঙ্ক করতে হবে।
এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে কিনা কমেন্টস করো তো। এ পর্যন্ত ক্লিয়ার হয়েছে কিনা এটা একটু কমেন্টস করো। সে যদি এগুলা পারো না, সে যদি তো পড়াইছি এগুলা মনে হয়। আচ্ছা ক্লিয়ার। তাহলে আমরা বৃত্তের ক্ষেত্রে শিখলাম, তাহলে আমাদের হচ্ছে বৃত্তটা ক্লিয়ার। এখন হচ্ছে আমরা বর্গের ক্ষেত্রে শিখবো। হ্যাঁ, তাহলে আমাদের হচ্ছে এখন বর্গক্ষেত্র। তো বর্গের ক্ষেত্রে যদি আমরা কেন্দ্রে সেন্টারে বিভবটা নির্ণয় করতে যাই, তাহলে বর্গের ক্ষেত্রে আমরা সেন্টারে বিভবটা কিভাবে নির্ণয় করতে পারি। দেখো এটা হচ্ছে একটা বর্গের কি সেন্টার। বর্গের বাহুগুলা হচ্ছে কত, সবগুলা বাহুই হচ্ছে এ। কিন্তু আমাদের প্রশ্নে কখনো এই সেন্টারে এই পর্যন্ত দূরত্ব বলা থাকবে না, আমাদের বলা থাকবে বাহু। বাহু দেওয়া আছে বর্গক্ষেত্রের কেন্দ্রে, এটার বিভবটা কত হবে। তাহলে দেখো আমরা এই যে কোনো একটা চার্জ থেকে এই বিন্দুর দূরত্বটা কি, এই সবগুলা দূরত্ব এখান থেকে এখানে, আবার এখান থেকে এখানে সবগুলা দূরত্বই প্রত্যেকটা চার্জ থেকে কেন্দ্র পর্যন্ত দূরত্ব সেম। কারণ দুইটা বর্গের দুইটা কর্ণ কি হয়, সমান হয়। এখন দেখো আমরা একটা বর্গের কর্ণ কিভাবে বের করতে পারি। বাহু যদি এ হয়, তাহলে এটা হচ্ছে আমরা সমকোণী ত্রিভুজ, এটা নাই সাপোজ। তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে ভূমি স্কয়ার প্লাস কি লম্ব স্কয়ার ইকুয়াল টু অতিভুজ স্কয়ার। তাহলে অতিভুজ ইকুয়াল টু কত লিখতে পারি, √ ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। তাহলে এটা যদি ভূমি হয়, এটা যদি লম্ব হয়, সেই ক্ষেত্রে আমাদের কর্ণ কত হবে, √ স্কয়ার প্লাস কি স্কয়ার। তাহলে √2a স্কয়ারকে আমরা লিখতে পারি কত, √2a। একটা বর্গক্ষেত্রের কর্ণের সমীকরণ হচ্ছে এটা, যে √2 কত এ। তাহলে অর্ধকর্ণ কত হবে, আমাদের দূরত্ব দরকার এই পর্যন্ত, পুরাটা দরকার নাই, আমাদের দূরত্ব দরকার কি এই যে অর্ধেক। তাহলে 2 দিয়ে যদি ভাগ করে দেই, এ বাই কত, √2, এ বাই √2। তাহলে এখন আমরা পেয়ে গেছি আর এর মানটা, যে আমাদের আর এর মানটা হচ্ছে এইটুকু হচ্ছে কত, এ বাই √2। বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে এটাকে আমরা কি করে দিব, √2 দিয়ে ভাগ করে দিব। তাহলে ওইটাই আমরা কি পাবো, আর পাবো। তাহলে আর এর মানটা হচ্ছে এ ডিভাইডেড বাই √2। তাহলে ভি এর সমীকরণটা কত নিতে পারি, একটা বর্গক্ষেত্রের 4টা কোণায় 4টা চার্জ থাকে, 1 2 3 এই 4টা চার্জ থাকে। অবশ্যই বিভবের অঙ্ক করার সময় আমাদের চিহ্ন সহ কাউন্ট করতে হবে। বিভবের ম্যাথ করার সময় আমাদের চিহ্ন সহ কাউন্ট করতে হবে। তাহলে বিভবের সমীকরণটা কত লিখতে পারি, 9 × 10⁹ ইন্টু এই যে 4টা চার্জের কি যোগফল, 4টা চার্জের যোগফল ডিভাইডেড বাই কি, এ বাই √2। আর এর মানটা আমরা পাইছি এই যে আর ইকুয়াল টু কত পাইলাম, এ বাই √2। তাহলে আর এর মানটা এটা বসায় দিছি। এখন প্রতি কোণায় যদি চার্জের মানটা সমান হয়, যে প্রত্যেকটা কর্নারে চার্জ কি আছে, কিউ পরিমাণ চার্জ আছে, তাহলে 4টা কোণায় কত চার্জ হবে, 4Q। তখন এই যে যোগ না করে আমরা 4 দিয়ে ডিরেক্ট কি করে দিব, গুণ করে দিব। সবগুলা চার্জের মান যদি সেম হয়, সেই ক্ষেত্রে হচ্ছে আমরা কি করে দিব, 4 দিয়ে কি করে দিব, গুণ। তাহলে দেখো বর্গক্ষেত্রের কেন্দ্রে বিভব যদি 0 হয়, বর্গক্ষেত্রের কেন্দ্রে সাপোজ কি বিভব 0 হওয়ার শর্ত দেখো, দূরত্ব বর্গক্ষেত্রের বাহু কখনোই 0 হবে না। তাহলে এই বিভবটা 0 হইতে পারে, এখানে একমাত্র কনস্ট্যান্ট এই এ বাদে, আর বাকিগুলা কি আছে, কিউ। তাহলে এইটুক যদি 0 হয়, সেই ক্ষেত্রে এই বিভবটা কি হইতে পারে, 0 হইতে পারে, কারণ বর্গক্ষেত্রের এ কখনোই 0 হবে না। তাহলে V0 হওয়ার জন্য কি হইতে হবে, এই 4টা যোগফল কি 0। তাহলে বর্গক্ষেত্রের কেন্দ্রে বিভব 0 হলে Q1 Q2 Q3 প্লাস Q4 ইকুয়াল টু কত হবে, 0 হবে। এটা বইটা আসছিল 13-14-তে। তাহলে বর্গক্ষেত্রের কেন্দ্রে বিভব 0 হলে 4টা চার্জের যোগফল কত হবে, 0।
তাহলে এইটুকু হলো আমাদের বর্গক্ষেত্রের সূত্র রিলেটেড। এখন দেখো আমরা ম্যাথ পার্টে যাব। তো 2√2 বাহু বিশিষ্ট একটা বর্গক্ষেত্রের প্রতিটি কোণায় 2 × 10⁻⁻9 কুলম্ব চার্জ স্থাপন করা হলো। বর্গক্ষেত্রের কেন্দ্রে বিভব কত? তাহলে বর্গক্ষেত্রের কেন্দ্রে বিভব কত? 2√2 বাহু বিশিষ্ট একটা বর্গক্ষেত্রের প্রতিটি কোণায়, প্রত্যেক কোণায় বলে দিছে প্রতিটি কোণায় কত চার্জ দিছে? 2 × 10⁻⁻9 কুলম্ব। তাহলে বর্গক্ষেত্রের কেন্দ্রে বিভব কত? তাহলে কেন্দ্রে বিভব B = 9 × 10⁻9। প্রত্যেক কর্নারে সেম চার্জ আছে, তাহলে কি করব? 4 × 2 × 10⁻⁻ কত? -9। আর এটা যদি বাহু হয় তাহলে এটা আমাদের আর এর মানটা কত হবে? 2√2 ডিভাইডেড বাই কত? √2। ঠিক আছে, 2√2 ডিভাইডেড বাই কত? √2। তাহলে এই √2 দিয়ে কাটা যায়, 2 দিয়ে ভাগ করে দিলে কত হয়? 4 নং 36। তাহলে এই 10⁻⁻9, এই 10⁻9 কি কাটা? তাহলে দেখো আমরা যে এখান থেকে কত হচ্ছে? 4 নং 36 ভোল্ট। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই টাইপেরই আসছিল একটা, যে 2√2 বাহু বিশিষ্ট একটা বর্গক্ষেত্রের প্রতিটি কর্নারে 2 × 10⁻⁻9 কুলম্ব চার্জ স্থাপন করা হলো। বর্গক্ষেত্রের কেন্দ্রে বিভব কত হবে? তাহলে কেন্দ্রে বিভবের ক্ষেত্রে আমাদের সূত্র হচ্ছে কি, যেহেতু চার্জগুলা সমান, তাহলে 4Q ডিভাইডেড বাই কি আর এর মানটা কত? A/√2। বাহু দেওয়া আছে 2√2, এটাকে √2 দিয়ে ভাগ। তাহলে এই টু কাইটা দিতে পারি, 4 নং কত? 36। তারপরে দেখো, কোন বর্গক্ষেত্রের তিনটি কৌণিক বিন্দুতে যথাক্রমে 3, -6 ও 7 কুলম্ব চার্জ 3, -6 ও 7 কুলম্ব চার্জ স্থাপন করা হলো। চতুর্থ কৌণিক বিন্দুতে কত চার্জ স্থাপন করলে বর্গক্ষেত্রের কেন্দ্রে বিভব শূন্য হবে? ঠিক আছে, তাহলে চতুর্থ কৌণিক বিন্দুর চার্জটা আমাদের কি আছে? মিসিং আছে। তাহলে আমরা কি জানি? Q1 প্লাস, বর্গক্ষেত্রের কেন্দ্রে বিভব শূন্য বললে আমাদের সূত্র হচ্ছে Q1 প্লাস Q2 প্লাস Q3 প্লাস Q4 ইকুয়াল টু কত হবে? যোগফলগুলা 0 হবে। তাহলে দেখো Q1 এর মান আছে 3, Q2 এর মান আছে -6, Q3 এর মান আছে 7। আমরা Q4টা বের করব। তাহলে Q4 ইকুয়াল টু 0, বা Q4 ইকুয়াল টু আমাদের কত আসতেছে? -4। ঠিক আছে, Q4 ইকুয়াল টু আমাদের আসতেছে কত? -4 কুলম্ব। তাহলে -4 কুলম্ব চার্জ যদি আমরা চতুর্থ বিন্দুতে দেই, সেই ক্ষেত্রে আমাদের বর্গক্ষেত্রের কেন্দ্রে কি হবে? বিভবটা শূন্য হবে। কোন বর্গক্ষেত্রের তিনটি কৌণিক বিন্দুতে যথাক্রমে 3, -6 ও 7 কুলম্ব চার্জ স্থাপন করা হলো। চতুর্থ কৌণিক বিন্দুতে কত চার্জ স্থাপন করলে বর্গক্ষেত্রের কেন্দ্রে বিভব শূন্য? চারটার যোগফল কি হবে? 0। পরেরটা দেখো, একটা সুসমতলিত ক্ষেত্রে 50 সেন্টিমিটার ব্যবধানে অবস্থিত দুটি বিন্দুর মধ্যে বিভব পার্থক্য 200 ভোল্ট। তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য কত? ঠিক আছে, তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য কত? তাহলে প্রাবল্য E ইকুয়াল টু আমরা জানি কি? V বাই কত? R। E ইকুয়াল টু হচ্ছে, যে এখানে দেখো ব্যবধান দেওয়া আছে কত? V বাই R বা V বাই D। আমরা চিহ্ন এখানে চিহ্ন দিয়ে বুঝাই, আসলে দিক বুঝায়। আমরা ম্যাথ করার সময় চিহ্ন দরকার নাই। তাহলে দেখো এটাকে ভাগ করে দাও। বি এর মান আছে কত? 200, আর এটার মান আছে, তড়িৎ ক্ষেত্রের মান আছে কত? 50 সেন্টিমিটার ব্যাসার দূরত্বের মান। তাহলে 50 সেন্টিমিটার মানে হচ্ছে 0.5 মিটার। তাহলে এটাকে আমরা লিখতে পারি কত? 400 কত লিখতে পারি? এটার একক কি? F/Q। তাহলে নিউটন পার কুলম্ব। অথবা আরেকটা একক আছে, ভোল্ট পার কি মিটার। এই যে এটা হচ্ছে বিভবের, এটা হচ্ছে ভোল্ট, আর নিচেরটা হচ্ছে কি? মিটার। তাহলে ভোল্ট পার কি মিটার। আবার আরেকটা একক আছে তড়িৎ ক্ষেত্রের, তো এগুলো হচ্ছে নিউটন পার কুলম্ব, ভোল্ট পার কি মিটার।
পরেরটা দেখো যে একটা তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য হচ্ছে প্লাস এক্স অক্ষ বরাবর ক্রিয়া করে, একটা তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য প্লাস এক্স অক্ষ বরাবর ক্রিয়া করে এবং এর মান হচ্ছে ই ইজ ইকুয়াল টু সি এক্স স্কোয়ার, যেখানে সি ইকুয়াল টু হচ্ছে ধ্রুবক কনস্ট্যান্ট। তাহলে তড়িৎ বিভব কত হবে? ঢাকা বিশ্ববিদ্যালয় 1819। তাহলে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য হচ্ছে এক্স অক্ষের ধনাত্মক দিকে ক্রিয়া করে আর এর মানটা হচ্ছে কত? সি এক্স স্কোয়ার। তাইলে যেখানে সিটা হচ্ছে কি ধ্রুবক, তাহলে তড়িৎ ক্ষেত্রের বিভবটা কত হবে? তাহলে ই ইজ ইকুয়াল টু আমরা জানি কত? মাইনাস ডিবি বাই কত? ডিআর। ঠিক আছে, তাহলে সাপোজ এখানে দূরত্বটা আমরা এক্স দিয়ে করবো, এক্স এর সাপেক্ষে। তাহলে সাপোজ এখানে আমরা এই আরটা হচ্ছে আর অথবা ডি, সবগুলাই কি বোঝায়? দূরত্ব। তাহলে আমরা ডিবি কে যদি লিখি, অন্তরীকরণটাকে ভাঙে আমরা কিভাবে লিখতে পারি? ইন্টিগ্রেশন লিখতে পারি। ইন্টিগ্রেশনে লিখলে কত হয়? মাইনাস ই ডিএক্স। ঠিক আছে, মাইনাস ই ডিএক্স। এই অন্তরীকরণটাকে ভাঙে কি লিখছি? ইন্টিগ্রেশন হয়ে গেছে আর আর গুণ। তাহলে দেখো এটাকে আমরা যদি ইন্টিগ্রেশন করি, মাইনাস কত হয়? সি এক্স স্কোয়ার ডিএক্স। এক্স এর সাপেক্ষে এক্স স্কোয়ারের যদি অন্তরীকরণ করো, যুগজীকরণ করো, আমরা জানি যে যুগজীকরণের ক্ষেত্রে এখানে পাওয়ার যদি যেটা থাকবে তাহলে এটার যুগজীকরণটা হবে তাহলে মাইনাস, উপরে এটা কত হবে? এক্স এর পাওয়ার 1 বাড়বে আর নিচে পাওয়ারের সাথে 1 যোগ হয়ে কি হবে? ভাগ। তার মানে এখানে হবে সি এক্স এস কিউব আর নিচে হবে কত? 2 + 1 মানে কত? 3। ঠিক আছে, এটা হচ্ছে ইন্টিগ্রেশন। এমন একটা ইন্টিগ্রেশনকে আমরা যদি এই সাপোজ এটাকে আবার অন্তরীকরণ করলে এটাই পাওয়া যাবে। এটাকে অন্তরীকরণ করলে আবার কি পাবো? দেখো এটাকে অন্তরীকরণ করে দেখো কত আসে? 3cx²। তাহলে 3 কাটা দিলে কত হয়? মাইনাস সি এক্স স্কোয়ারে আসে। তাহলে আনসারটা কত হবে? মাইনাস সি এক্স কিউব ডিভাইডেড বাই কত? 3। যদি তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য এক্স অক্ষের ধনাত্মক বরাবর ক্রিয়া করে এর মান ই সমান সি এক্স স্কোয়ার হয়, যেখানে সি সমান কনস্ট্যান্ট, তবে তড়িৎ বিভবের মানটা কত? জাস্ট যুগজীকরণ করে দিছি। সি এক্স স্কোয়ারকে যুগজীকরণ করলে কি হয়? মাইনাসটা সামনে থেকে যাবে। এই এক্স এর পাওয়ার উপরে হচ্ছে 1 বাড়বে আর নিচে হবে কি? পাওয়ারের সাথে 1 যোগ। এক্স টু দি পাওয়ার এন ডিএক্স, এটার যুগজীকরণটা হচ্ছে এক্স টু দি পাওয়ার এন প্লাস 1 আর নিচে হচ্ছে কি? এন প্লাস 1। ঠিক আছে, এ পর্যন্ত দেখো। তারপর আরেকটা আছে, বায়ুতে অবস্থিত একটা বিন্দু আদানের জন্য একটি বিন্দুতে তড়িৎ প্রাবল্য ও তড়িৎ বিভবের মান যথাক্রমে 3 নিউটন পার কুলম এবং হচ্ছে কত? 3 জুল পার কুলম। বিন্দু আদানের মান কত? বলছে বায়ুতে অবস্থিত একটা বিন্দু আদানের জন্য এক তড়িৎ প্রাবল্য এবং তড়িৎ বিভবের মান যথাক্রমে কত? 3 নিউটন পার কুলম এবং 3 জুল পার কুলম। তাহলে বিন্দু আদানের মানটা কত হবে? তাহলে বিন্দু আদানের ক্ষেত্রে আমরা শিখছি যে আদান বিভবের মান দেওয়া আছে, প্রাবল্যের মান দেওয়া আছে, চাইছে কার মান? আদান। তাহলে আদানের সূত্রটা কি হবে? কিউ ইজ ইকুয়াল টু কত? আমরা আগেই শিখছি, ভি স্কোয়ার ডিভাইডেড বাই কত? ই ইন্টু 9 পয়েন্ট কত? 10 টু দি পাওয়ার কি? 9। এটা আমরা আগে বের করে শিখছি। তো এখন আমরা এখানে জাস্ট মানটা বসাই দিব। দেখো ভি স্কোয়ারের মান যদি বসাই তাহলে কত হবে? 9। তার মানে 3 ইন্টু 3। আর এখানে যদি মান বসাই 3 ইন্টু 10, 9 ইন্টু 10 টু দি পাওয়ার কত? 9। তাহলে একটা 3 দিয়ে কাটা দাও, এই 3 দিয়ে এটাকে কাটলে 1/3। তাহলে 0.33 গুণন 10 টু দি পাওয়ার -9 কুলম, অথবা এটাকে লিখতে পারি 3.3 গুণন 10 টু দি পাওয়ার -10 কুলম। ঠিক আছে, 3.3 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস কত? 10 কুলম। আগে আমরা এই যে সূত্রটা বের করছি না, কিউ ইজ ইকুয়াল টু কত? ভি স্কোয়ার ডিভাইডেড বাই ই প্লাস ই গুণন কত? 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9। এটা আমরা আগে বের করছি যে বিভব, প্রাবল্য এবং হচ্ছে কি চার্জের মধ্যে সম্পর্ক,
এই তিনটার মধ্যে সম্পর্ক আমরা এটা পাইছি। এখন এখানে মান দেওয়া আছে কার কার, বিভব আর প্রাবল্যের। তাহলে আমরা বের করব কি, আদান। এরপরে দেখো, একটি বজ্র মেঘের দুটি অংশের বিভব পার্থক্য যদি 10⁸ ভোল্ট হয়, তবে 20 কুলম্ব চার্জকে অতিক্রমণের ফলে কি পরিমাণ শক্তি পরিত্যক্ত হবে। ঠিক আছে, তাহলে শক্তি বা হচ্ছে কাজটা আসলে বের করতে বলছে। বুয়েট দুইবার আসছে, 11, 12, 12, 13। তাহলে দেখো আমরা জানি ভি ইজুকাল টু ডাব্লিউ বাই কিউ। তাহলে ডাব্লিউ ইজুকাল টু কত হবে, কিউ ভি, কিউ ভি। তাহলে কিউ এর মান আছে 20, ভি এর মান আছে 10⁸ কত, 8। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি 2 × 10⁸ কত, 9 এত জুল। তাহলে একটা বজ্র মেঘের দুটি অংশের বিভব পার্থক্য যদি 10⁸ ভোল্ট হয়, তবে 20 কুলম্ব চার্জকে অতিক্রমণের ফলে কি পরিমাণ শক্তি পরিত্যক্ত হবে। ডাব্লিউ ইজুকাল টু কত, কিউ ভি। এ পর্যন্ত সবার ক্লিয়ার কিনা একটু কমেন্টস করো তো। এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে কিনা একটু কমেন্টস করো। আচ্ছা দেখো, তাহলে এখন হচ্ছে আমাদের তড়িৎ দ্বিমেরু এবং দ্বিমেরু ভ্রামক। তাহলে হচ্ছে কি, তড়িৎ দ্বিমেরু এবং দ্বিমেরু ভ্রামক। তাহলে দুটি সমপরিমাণ কিন্তু বিপরীতধর্মী বিন্দু চার্জ পরস্পরের খুব কাছাকাছি অবস্থিত থাকলে তাকে বলা হয় তড়িৎ কি বলে, দ্বিমেরু বলে। দুটি সমপরিমাণ কিন্তু বিপরীতধর্মী বিন্দু চার্জ পরস্পরের খুব কাছাকাছি অবস্থিত থাকলে তাকে তড়িৎ কি বলে, দ্বিমেরু বলে। তাহলে দ্বিমেরু ভ্রামকের সূত্রটা হচ্ছে, দ্বিমেরু ভ্রামকটা হচ্ছে যে কোনো একটা আদান এর সাথে ওই দূরত্বটা কি, গুণফল। তাহলে দ্বিমেরু ভ্রামক পি ইজ ইকুয়াল টু হচ্ছে কি, কিউ ক্রস 12। ঠিক আছে, কিউ ক্রস 12। আর এটাকে ভেক্টর রূপে যদি প্রকাশ করা হয়, তাহলে পি ভেক্টর ইকুয়াল টু 2 কিউ এল এর উপর কি, ভেক্টর চিহ্ন। তাহলে দ্বিমেরুটা হচ্ছে দুটি সমপরিমাণ কিন্তু বিপরীতধর্মী বিন্দু চার্জ, সেম মানের কিন্তু তাদের বিপরীতধর্মী হবে। একটা প্লাস হইলে আর একটা কি হবে, মাইনাস হবে, কিন্তু মানটা কি হবে, সেম হবে, চার্জের মানটা হবে সেম। তাহলে খুব কাছাকাছি যদি থাকে সেই ক্ষেত্রে হচ্ছে তাকে বলা হয় কি, তড়িৎ দ্বিমেরু বলে। আর দ্বিমেরু ভ্রামকের ক্ষেত্রে আমরা পাইলাম পি ইজ ইকুয়াল টু কিউ ক্রস কত, 12। তাহলে দেখো টর্কের ক্ষেত্রে আমরা কত পাই, টাউ ইজ ইকুয়াল টু কত, টর্ক আমরা জানি টাউ ইজ ইকুয়াল টু কত, আর ক্রস এফ, আর ক্রস এফ। ঠিক আছে, তাহলে এফ এর মান আমরা জানি কত, এফ সমান আমরা জানি কিউই। এফ সমান কি জানি, বল, বল সমান জানি কিউই, এই যে কিউই বসাইছি। আর আর এর মানটা আমরা জানি 12, এখানে সাইন থিটা। তাহলে দেখো এই কিউই এই পুরাটা যদি ভাঙাই, তাহলে আবার পি সমান কত লিখতে পারি, 2 কিউএল, 2 কিউএল। তাহলে এই যে 2 কিউএল এটা সমান লিখতে পারি পি, থাকলো ই, তাহলে পি ই সাইন থিটা, কিউ 12 সমান কত, পি। তাহলে এটাকে আমরা সাইন থিটা আছে, এটাকে লিখতে পারি পি ক্রস কত, ই। এটি হচ্ছে টর্কের সমীকরণ। তড়িৎ দ্বিমেরু ভ্রামকের সমীকরণ হচ্ছে এটা, আর এটা হচ্ছে কি, টর্কের, পি ক্রস ই। এখন দেখো যদি থিটা 0 ডিগ্রি হয়, সেক্ষেত্রে সাইনের মানটা কি, 0। তাহলে টর্কের মানটা কি হবে, মিনিমাম 0। যদি থিটা 90 ডিগ্রি হয়, তাহলে টর্কের মানটা কি হবে, ম্যাক্সিমাম কত হবে, পি। সাইন থিটার মান 90 বসাইলে কত হবে, 1। তাহলে টর্ক ইজ ইকুয়াল টু হবে কত, পি ই। তাহলে এটা হচ্ছে তড়িৎ দ্বিমেরু এবং দ্বিমেরু ভ্রামক। এখন দ্বিমেরুর জন্য হচ্ছে আমাদের বিভব আর প্রাবল্যের সমীকরণ, এটা মাঝে মাঝে আসে। তড়িৎ দ্বিমেরুর জন্য বিভব এবং কি, প্রাবল্যের সমীকরণ। তাহলে প্রাবল্যের সমীকরণটা খেয়াল করো,
1/4πε0 পি বাই কত আর কিউব √1 + 3 cos স্কয়ার থিটা। এটা হচ্ছে দ্বিমেরু ভ্রামকের জন্য। তাহলে থিটা যদি 0 ডিগ্রি হয় সেই ক্ষেত্রে কি হবে, cos 0 এর মান 1, 1 + 3 4, 4 কে রুট করলে কত হবে 2। তাহলে সমীকরণ দাঁড়াবে 2p ডিভাইডেড বাই কত আর কিউব। আর যদি 90 ডিগ্রি হয় তাহলে এই পুরাটা 0 আর এখানে কত হবে 1, তাহলে পি বাই কত হবে আর কিউব। সবগুলোর ক্ষেত্রে দেখো ই এর সাথে কি সম্পর্ক, আগে আমাদের একটা আর ছিল, আর স্কয়ার ছিল, নিচে কি ছিল, পূর্বে আমরা কি শিখছি, ই প্রপোর্শনাল টু 1/r স্কয়ার। কিন্তু দ্বিমেরু ভ্রামকের জন্য একটা করে আর বাইরে যাবে, বিভবের ক্ষেত্রেও বাড়বে, তারপরে হচ্ছে তড়িৎ প্রাবল্যের ক্ষেত্রেও বাড়বে। তাহলে নিচে কত হচ্ছে আর কিউব হয়ে যাচ্ছে। তাহলে আর কিউব অথবা ই প্রপোর্শনাল টু আর ইনভার্স 3, ঢাকা বিশ্ববিদ্যালয়ে 14-15 আসছিল এটা, যে তড়িৎ দ্বিমেরুর জন্য দূরত্বের সাথে তড়িৎ প্রাবল্য কিভাবে পরিবর্তিত হয়, ই প্রপোর্শনাল টু আর ইনভার্স কত 3। এরপরে দেখো বিভবের সমীকরণটা হচ্ছে পি cos থিটা ডিভাইডেড বাই কত আর স্কয়ার। তাহলে ভি এর সাথেও দেখো, ভি এর সাথে আমাদের সমীকরণ কি ছিল, ভি প্রপোর্শনাল টু 1/r। কিন্তু এইখানে আমাদের কি ছিল, এটা নরমাল আগে যেটা শিখছি, আর এখন কি পাইছি, একটা আর বেশি, তার মানে ভি প্রপোর্শনাল টু 1 কত আর স্কয়ার। যদি 0 হয় তাহলে পি বাই কত আর স্কয়ার, আর যদি 90 হয় তাহলে পুরাটাই কি 0, কারণ cos 90 এর মান কত হয়ে যাবে, পুরাটাই 0 হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে আমাদের তড়িৎ দ্বিমেরুর জন্য বিভব এবং প্রাবল্যের কি সমীকরণ। তাহলে তড়িৎ দ্বিমেরুর জন্য বিভব এবং প্রাবল্যের সমীকরণগুলা কি কি পাইলাম, এই যে এটা মেইন সমীকরণ, এখান থেকে কোণের মান ভেদ করে একটা একটা পাইছি। এরপরে দেখো পরাবৈদ্যুতিক ধ্রুবক, ঠিক আছে, পরাবৈদ্যুতিক ধ্রুবক হচ্ছে কে, কে ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি এফ নট ডিভাইডেড বাই কত এফ। এফ হচ্ছে শূন্য মাধ্যমে বল এফ নট, আর এফ হচ্ছে অন্য যে কোনো মাধ্যম। তারপরে এটা এপসাইলন ডিভাইডেড বাই কি এপসাইলন নট, আর সি ডিভাইডেড বাই সি নট, এটা ধারকত্ব। সি হচ্ছে কি ধারকত্ব, এটা কিন্তু আলোর বেগ না, ঠিক আছে। এই সি হচ্ছে বড় সি, এই জন্য বড় সি ছোট সির মধ্যে পার্থক্য আছে। বড় সি হচ্ছে প্রকাশ করা হয় এটা আলোর বেগ, আর এই সি এটা হচ্ছে ধারক, ক্যাপাসিটর। হ্যাঁ, আমরা যে ক্যাপাসিটর পড়ি এটা হচ্ছে ধারক। তাহলে কে এর মানটা হচ্ছে অলওয়েজ কি ইজ গ্রেটার দেন কত 1, তাহলে কে ইজ অলওয়েজ গ্রেটার দেন 1। ক্লিয়ার না এ পর্যন্ত? এই যে দ্বিমেরু ভ্রামক, তারপর হচ্ছে দ্বিমেরু ভ্রামকের জন্য যে সমীকরণগুলা, এ পর্যন্ত ক্লিয়ার না? দেখো আমাদের হচ্ছে আজকের মোস্ট ইম্পর্টেন্ট টপিকস, এবং এ অধ্যায়ের সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট। তো এখান থেকেই কোশ্চেন মেইনলি আসবে, ঠিক আছে। যত কোশ্চেন আছে ম্যাক্সিমাম কোশ্চেনগুলো এখান থেকে আসে, ধারক থেকে আমাদের সবচেয়ে বেশি কোশ্চেন আসে। তাহলে এই অধ্যায়ের জন্য এইচএসসি বলো প্লাস হচ্ছে অ্যাডমিশন বলো, দুই জায়গায় এইচএসসি তে এবার একটা সৃজনশীল এখান থেকে আসতে পারে সম্ভাবনা বেশিরভাগ, আর অ্যাডমিশনে এখান থেকে কোশ্চেন এই অধ্যায়ে আসলে সবচেয়ে বেশি আসে এইখান থেকে। যে যন্ত্রের সাহায্যে, তাহলে ধারক অথবা কি ক্যাপাসিটর বা কন্ডেন্সার, হ্যাঁ, তাহলে এটা হচ্ছে যে যন্ত্রের সাহায্যে সংরক্ষণ করে রাখা হয় তড়িৎ, তাকে বলা হয় কি ধারক। আমাদের ফোনের চার্জার বা বিভিন্ন কিছুতে দেখবে ক্যাপাসিটর আছে, এটি হচ্ছে কি ধারক। যে যন্ত্রের সাহায্যে তড়িৎ সংরক্ষণ করে রাখা হয় তাকেই বলা হয় কি ধারক। আর ধারকত্ব হচ্ছে সি ইজ ইকুয়াল টু কত কিউ বাই বি, চার্জ আদান ডিভাইডেড বাই কি বিভব। তাহলে ধারকত্ব হচ্ছে আদান ডিভাইডেড বাই বিভব। তাহলে এককটা কি হবে দেখো, একক হচ্ছে এটা কুলম, এটা কিন্তু আবার ধারক না, একক হচ্ছে কুলম, আর এটা হচ্ছে কত ভোল্ট। আদানের একক কুলম, আর এই ভি এর একক কত, বিভবের একক হচ্ছে ভোল্ট। তাহলে এখান থেকে দেখো
যে ধারকত্ব ইকুয়াল টু আদান ডিভাইডেড বাই বিভব, তাহলে একক হবে কুলম্ব ডিভাইডেড বাই ভোল্ট, মানে কি কুলম্ব পার ভোল্ট। এই কুলম্ব পার ভোল্টকে আবার আমরা বলতে পারি ফ্যারাড। ধারকত্বের একক আরেকটা হচ্ছে কি ফ্যারাড অথবা মাইক্রোফ্যারাড। পৃথিবীর ধারকত্বটা মনে রাখবা 711 ইন্টু কত 0.111 কত মাইক্রোফ্যারাড অথবা 0.711 ফ্যারাড। তারপরে দেখো ধারকত্বের দুই ধরনের ইয়া আছে, একটা হচ্ছে গোলাকার সমান্তরাল পাত ধারক আর একটা হচ্ছে গোলাকার পরিবাহীর ক্ষেত্রে। এই দুইটার ক্ষেত্রে ধারকত্বের মানটা চেঞ্জ হয়, সমীকরণও চেঞ্জ। তাহলে ধারকের আমরা মেইন সমীকরণ পাইছি কি কিউ বাই ভি, তার মানে আদান ডিভাইডেড বাই কি বিভব পার্থক্য। আর একক পাইলাম ফ্যারাড অথবা কুলম্ব পার কি ভোল্ট। তাহলে সমান্তরাল পাত ধারকের ক্ষেত্রে ধারকের সমীকরণ কি হবে কে এপসাইলন নট এ ডিভাইডেড বাই কত ডি। কে এপসাইলন নট এ সমান আবার আমরা জানি কত 4 পাই আর স্কয়ার, এ সমান জানি কত 4 পাই আর স্কয়ার। ডি হচ্ছে দুইটা পাতের মধ্যবর্তী দূরত্ব, এটা একটা পাত এটা একটা পাত, এটুক হচ্ছে কি ডি। তাহলে শূন্য মাধ্যমের ক্ষেত্রে যদি হয়, শূন্য মাধ্যমে আমরা জানি কে এর মানটা কত 1, শূন্য মাধ্যমে কে এর মানটা 1 হয়, আর অন্যান্য মাধ্যমে আরো বেশি। তাহলে দেখো যে সি ইজ ইকুয়াল টু আমরা তখন কি লিখতে পারি, এটা যদি 1 বসাও তাহলে এপসাইলন নট এ ডিভাইডেড বাই কি ডি। সি এর মানটা কত লিখতে পারি এপসাইলন নট এ ডিভাইডেড বাই কি ডি। তাহলে আমরা সমীকরণ কি কি পাচ্ছি দেখো, সি প্রপোর্শনাল টু 1 বাই ডি, তার মানে দূরত্বের সাথে ব্যস্তানুপাতিক, এখানে এ অথবা কি আর কনস্ট্যান্ট, সি প্রপোর্শনাল টু আর স্কয়ার, এই যে এখানে আর স্কয়ার এই সমীকরণে না থাকলেও এখান থেকে কিন্তু ভাঙায় আর স্কয়ার পাচ্ছি। তাহলে আর স্কয়ারের সাথে আর এর সাথে কি বর্গের সমানুপাতিক, ডি কনস্ট্যান্ট। আবার সি এর সাথে কি সম্পর্ক, পরাবৈদ্যুতিক ধ্রুবক কে এর সম্পর্ক হচ্ছে সমানুপাতিক সম্পর্ক। আবার সি এর সাথে যদি সম্পর্ক লেখো, সি প্রপোর্শনাল টু কত হবে এ ডি কনস্ট্যান্ট, ঠিক আছে। তাহলে সি এর সাথে কি এর সম্পর্ক হচ্ছে সমানুপাতিক। আর গোলাকার পরিবাহীর ক্ষেত্রে সূত্রটা হচ্ছে সি ইজ ইকুয়াল টু 4 পাই কে এপসাইলন নট আর, সি ইজ ইকুয়াল টু 4 পাই কে এপসাইলন নট আর। তাহলে এটার ক্ষেত্রে দেখো সি এর সাথে কি সম্পর্ক, আর এর সমানুপাতিক সম্পর্ক, এটা গোলাকার পরিবাহী। কিন্তু আমার আগেরটা সমান্তরাল পরিবাহীর ক্ষেত্রে আর এর সাথে কি সম্পর্ক পাইছি, বর্গের সমানুপাতিক, আর এটার ক্ষেত্রে শুধু সমানুপাতিক। এই জন্য খেয়াল রাখতে হবে কোশ্চেনে সমান্তরাল পরিবাহী বলা নাকি হচ্ছে সমান্তরাল পাত ধারক বলা নাকি হচ্ছে গোলাকার পরিবাহী বলা, যেটা বললে সূত্র চেঞ্জ হয়ে যাবে। শূন্য মাধ্যমের ক্ষেত্রে কে সমান 1, তাহলে 4 পাই এপসাইলন নট আর। আর সি এর ক্ষেত্রে আমাদের এটা শিখছি আগের ক্ষেত্রেও, যে এটা প্রপোর্শনাল কে আর এখানেও কি প্রপোর্শনাল কে। তার মানে আপেক্ষিক পারমেবিলিটি মানে পরাবৈদ্যুতিক ধ্রুবক, এটা সব সময় ধারকত্বের সাথে কি সম্পর্ক, সমানুপাতিক। পরাবৈদ্যুতিক ধ্রুবক যদি বাড়ে ধারকত্ব কি হবে, বাড়বে। পরাবৈদ্যুতিক ধ্রুবক যদি বাড়ে তাহলে সেই ক্ষেত্রে ধারকত্বটা বাড়বে। তাইলে ধারকের ক্ষেত্রে আমরা কয়েকটা সমীকরণ পাইলাম, একটা সমান্তরাল পাত ধারক, একটা গোলাকার পরিবাহী। এখন দেখো ধারকের সমবায়, ঠিক আছে, ধারকের সমবায়। সমবায়ের ক্ষেত্রে কয়টা আছে, ধারক আর রোধের সমবায়ের মধ্যে অনেকটাই, মানে এইটা সমবায়টা যদি পারো রোধের ক্ষেত্রে পাইরা যাবে, একই জিনিস, জাস্ট একটু উল্টা প্রসেস। ধারকের সমবায় হচ্ছে শ্রেণী আর একটা হচ্ছে কি সমান্তরাল। শ্রেণী অথবা এটাকে বলা হয় সিরিজ। শ্রেণী সমবায়ে চার্জের মানটা বা আদানের মানটা কি থাকে, স্থির থাকে। শ্রেণী সমবায়ে আদানের মানটা কি থাকে আমাদের, স্থির থাকে। তাহলে কিউটা কি থাকে, স্থির। আর সমান্তরাল সমবায়ে হচ্ছে ভিটা কি থাকে, স্থির থাকে। তাহলে ধারকের ক্ষেত্রে সমীকরণ কি, সি ইজ ইকুয়াল টু কিউ বাই কত ভি। যদি তুমি শ্রেণী সমবায় কি চিন্তা করো, শ্রেণীর ক্ষেত্রে আমাদের কি স্থির, কিউ স্থির। তাহলে কিউটা যদি
বাদ দাও, সি ইকুয়াল টু কি হচ্ছে 1/v, ঠিক আছে 1/v। তাহলে এই জন্য এই সমীকরণগুলাও এরকম দেখো 1/c1 1/c2 এইভাবে কত 1/cn পর্যন্ত, 1/cs ইকুয়াল টু 1/c1 প্লাস 1/c2 প্লাস 1/cn পর্যন্ত। তাহলে cs সমান লিখতে পারি এটার কি হোল ইনভার্স। আবার সমান্তরালের ক্ষেত্রে যদি তুমি যাও, এটার ক্ষেত্রে ভি স্থির, যদি তুমি ভিটা কনস্ট্যান্ট হয় তাহলে সি সমান কি হয় কিউ, তাহলে সি সমান এটা প্যারালালি যাচ্ছে, তাহলে দেখো সিপি ইকুয়াল টু কত c1 c2 c3 cn এইভাবে cn পর্যন্ত। কিন্তু তুমি রোধের ক্ষেত্রে যাও, এই রোধের ক্ষেত্রে যদি চিন্তা করো, দেখো রোধের ক্ষেত্রে শ্রেণীতে কি কনস্ট্যান্ট আই কনস্ট্যান্ট, তাহলে আই কনস্ট্যান্ট থাকলে শ্রেণীতে কি হবে দেখো ভি এর সাথে সম্পর্ক, তাহলে আর এস ইকুয়াল টু কত r1 r2 প্লাস r3। আবার সমান্তরালের ক্ষেত্রে ভি কনস্ট্যান্ট হইলে এটা বাদ, তাহলে 1 বাই কত আসতেছে 1/i, এই ক্ষেত্রে 1/rp 1/r1 1/r2 এইভাবে যাবে, ঠিক আছে। তাহলে যদি মনে না থাকে এই যে এইভাবে মনে রাখবা যে এখানে চার্জ কনস্ট্যান্ট, এই জন্য শ্রেণীর ক্ষেত্রে কি হবে 1/i এইভাবে আসবে সমীকরণ। আর সমান্তরালে ভি কনস্ট্যান্ট, তাহলে সি ইকুয়াল টু কত কিউ প্যারালালি এইভাবে যাবে স্ট্রেট লাইন। আর রোধের ক্ষেত্রে উল্টাটা, ঠিক আছে, রোধের ক্ষেত্রে এটা পড়াবো চলতরিতে, সমস্যা নেই। তবে এটা যদি ভালো করে পড়ো এখানে, তাহলে ওই চলতরিতে যায় এটা আর পড়া লাগবে না, একই জিনিস জাস্ট উল্টা। তাহলে দেখো সমান্তরালে এটা পাইলাম, আরেকটা হচ্ছে শ্রেণীতে পাইলাম। এখন আমাদের দেখো n সংখ্যক সমমানের ধারক শ্রেণীতে যুক্ত থাকলে তুল্য ধারকত্ব হবে c/n, ঠিক আছে। n সংখ্যক সমমানের ধারক শ্রেণীতে যুক্ত থাকলে তুল্য ধারকত্ব কত হবে c/n। ধরো 4টি 4 কুলম্ব ধারক, 4টি 4 ফ্যারাড ধারক শ্রেণীতে আছে, তাহলে এই 4টা 4 ফ্যারাডের ধারক যদি শ্রেণীতে থাকে, তাহলে সিএস কত হবে ধারকের মান ডিভাইডেড বাই কত ধারকের সংখ্যা, ধারকের মান ও 4, ধারকের সংখ্যাও কত 4 ইকুয়াল টু 1 কি ফ্যারাড। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছিল এটা। তাহলে n সংখ্যক সমমানের ধারক শ্রেণীতে যুক্ত থাকলে তুল্য ধারকত্ব হচ্ছে কত সিএস ইকুয়াল টু সি ডিভাইডেড বাই কত n। আর n সংখ্যক সমমানের ধারক সমান্তরালে যুক্ত থাকলে তুল্য ধারকত্বটা হবে কি n গুণন কি সি, n গুণন সি। এই জিনিসটাই কিন্তু রোধের ক্ষেত্রে উল্টা যাবে, এই জিনিসটা রোধের ক্ষেত্রে যখন পড়বো তখন এটা হবে শ্রেণীতে, এটা হবে কি সমান্তরালে। তাহলে n সংখ্যক সমমানের ধারক সমান্তরালে যুক্ত থাকলে তুল্য ধারকত্ব সিপি ইকুয়াল টু হবে কত n ক্রস সি। রাজশাহী বিশ্ববিদ্যালয় 19-20, আরো 2টা বিশ্ববিদ্যালয় আসছে 19-20-এ, সূত্রটাই আসছে। আর সিপি সিএস এর অনুপাতটা হবে n স্কয়ার ইস টু কত 1, ঠিক আছে। সিপি সিএস এর অনুপাত হবে n স্কয়ার ইস টু কত 1। সমমানের দুটি ধারক যদি 2টা ধারক হয় তাহলে সিপি ইস টু সিএস হবে 4:1, যদি 3টা ধারক হয় সিপি ইস টু সিএস হবে কত 9:1। রাজশাহী 15-16, তাহলে 3টা হইলে 9:1, 4টা হইলে 16:1, 5টা হইলে 25:1, এইভাবে বাইরে যাবে n স্কয়ার ইস টু 1 এই আকারে পারবে। অবশ্যই সমমানের হইতে হবে, ধারকগুলা কি হইতে হবে সমমানের। তাহলে দেখো n সংখ্যক সমমানের ধারক সমান্তরালে যুক্ত থাকলে তুল্য ধারকত্ব সিপি ইকুয়াল টু হবে n ক্রস সি। আর শ্রেণীতে যুক্ত থাকলে সিএস ইকুয়াল টু হবে সি ডিভাইডেড বাই কত n। তাহলে এটা গেল আমাদের ধারকের সমবায়, একটা শ্রেণী আর একটা কি সমান্তরাল। এখন হচ্ছে ধারকের সঞ্চিত শক্তি, ধারকের সঞ্চিত শক্তি। তাহলে ধারকের সঞ্চিত শক্তি দেখো W ইজ ইকুয়াল টু কত হাফ সিবি স্কয়ার, W ইজ ইকুয়াল টু হাফ সি ভি স্কয়ার। তাহলে এই সমীকরণে কি কি পাচ্ছি দেখো W প্রপোর্শনাল টু সি ভি কনস্ট্যান্ট, আর W প্রপোর্শনাল টু ভি স্কয়ার সি কনস্ট্যান্ট। পরে দেখো এখানে আমরা জানি
সি সমান যদি কিউ বাই ভি হয় তাহলে কিউ সমান কত লিখতে পারি সিভি, কিউ সমান সিভি। তাহলে সিভি স্কোয়ারকে আমরা কত লিখতে পারি সি ভি ইন্টু কত ভি। তাহলে সিভি সমান আমরা লিখতে পারি কিউ, আবার এই ভি সমান লিখতে পারি কত ভিটা রাইখে দিছি। তাহলে আর একটা সূত্র পাচ্ছি হাফ কত কিউ ভি, হাফ কিউ ভি। তাহলে এইখানে দেখো ডাব্লু প্রপোর্শনাল টু কিউ, ভি কনস্ট্যান্ট। ভি কনস্ট্যান্ট কখন হয় আমরা শিখছি সমান্তরাল সমবায়। আবার ডাব্লু প্রপোর্শনাল টু ভি কিউ কনস্ট্যান্ট কখন হয় শ্রেণী সমবায়। তাহলে কিউ কনস্ট্যান্ট এটা তোমাকে বইলা দিবে না, বইলা দিবে এটা শ্রেণীতে আছে, ঠিক আছে, এটা হচ্ছে কি আছে শ্রেণী সমবায় আছে। তাহলে দেখো একবার হচ্ছে সি কনস্ট্যান্ট ভি স্কোয়ারের সাথে সম্পর্ক, আরেকবার হচ্ছে ভি এর সাথে সমানুপাতিক কিউ কনস্ট্যান্ট। দুই ধরনের সম্পর্ক, এই যে এই দুই ধরনের সম্পর্ক যেগুলো আছে এগুলা হচ্ছে একটু উল্টাপাল্টা দিবে, এখানে ভেজাল করা যাবে না। হ্যাঁ, তাহলে সম্পর্কগুলো অবশ্যই ক্লিয়ার রাখতে হবে। তাহলে দেখো সি কনস্ট্যান্ট হইলে ভি এর সাথে বর্গের সমানুপাতিক, আর এখানে কিউ কনস্ট্যান্ট হইলে ভি এর সাথে কি সমানুপাতিক। আবার এটাকে যদি আমি সি স্কোয়ার ভি স্কোয়ার দেই, উপরে একটা সি গুণ সি স্কোয়ার ভি স্কোয়ার, নিচে একটা সি দিয়ে ভাগ, তাহলে সি ভি হোল স্কোয়ারকে লিখতে পারি কিউ স্কোয়ার ডিভাইডেড বাই কত টু সি। এই সমীকরণগুলো আসছে 3-4টাতে, 19-20 3-4টা বিশ্ববিদ্যালয়ে শুধু এই সমীকরণই আসছে, অবশ্যই ইম্পর্টেন্ট সমীকরণগুলা। তাহলে একটা হচ্ছে হাফ সি বি স্কোয়ার হাফ কিউ বি, আর একটা হচ্ছে কিউ স্কোয়ার ডিভাইডেড বাই কত টু সি। এটার ক্ষেত্রে কি পাচ্ছি ডাব্লু প্রপোর্শনাল টু কিউ স্কোয়ার সি কনস্ট্যান্ট। একবার কিউ এর সাথে কি সম্পর্ক পাইলাম সমানুপাতিক, আবার এখানে কিউ এর বর্গের সমানুপাতিক সি কনস্ট্যান্ট। আবার ডাব্লু প্রপোর্শনাল টু দেখো 1/c, একবার পাইছি সমানুপাতিক, এখন পাচ্ছি ব্যস্তানুপাতিক। কিউ কনস্ট্যান্ট মানে কি শ্রেণী সমবায়। তাহলে দেখো ধারকের সাথে একবার সম্পর্ক পাচ্ছি সমানুপাতিক, আর একবার হচ্ছে ব্যস্তানুপাতিক। তাহলে এই উল্টাপাল্টা সম্পর্কগুলো মনে রাখতে হবে। আর যদি কোনো কিছু উল্লেখ করা না থাকে সমান্তরাল শ্রেণী কোনটা কনস্ট্যান্ট, তাহলে হাফ সিবি স্কোয়ার দিয়ে করবা, এটা দিয়ে করবা। দেখো শ্রেণী সমবায়ে যুক্ত ধারককে কে ইকুয়াল টু 1 হতে কে ইকুয়াল টু 5 মাধ্যমে নেওয়া হলে সঞ্চিত শক্তি পূর্বের কত গুণ হবে। শ্রেণী সমবায়ে যুক্ত ধারককে কে ইকুয়াল টু 1 হতে কে ইকুয়াল টু 5 মাধ্যমে নেওয়া হলে সঞ্চিত শক্তি পূর্বের কত গুণ হবে। বইটা আসছে 10-11 এই টাইপের। তাহলে দেখো কে যদি 1 থেকে 5-এ নেওয়া হয় ধারক কত হবে সি প্রপোর্শনাল টু কে, যে কোনো ইয়ার ক্ষেত্রে সমান্তরাল পাত ধারক কিন্তু কিংবা হচ্ছে গোলাকার পাত ধারক দুইটার ক্ষেত্রে শিখছি কে এর সাথে কি সম্পর্ক সমানুপাতিক। তাহলে সিও কি হবে 5 হবে। কে যদি 1 থেকে 5-এ যায় তাহলে সিও কি হবে 5ই হবে। আর এটা বইলা দিছে শ্রেণী সমবায়, শ্রেণী সমবায়ের সঞ্চিত শক্তি ধারকের সাথে কি সম্পর্ক সি ডাব্লু প্রপোর্শনাল টু 1/c। এই যে শ্রেণী সমবায়ে সম্পর্ক হচ্ছে 1/c, তাহলে ইকুয়াল টু কত হবে 1/5। সঞ্চিত শক্তি পূর্বের কত হচ্ছে 1/5। তাহলে ধারককে কে থেকে 1 হতে কে 5 মাধ্যমে নেওয়া হলে সঞ্চিত শক্তি পূর্বের কত গুণ হবে 1/5 হবে। একটা সমান্তরাল পাত ধারকের দুই প্লেটের মাঝে ডাইইলেকট্রিক পদার্থ ঢুকালে তার সঞ্চিত শক্তি 5 গুণ বাড়ে। ডাইইলেকট্রিক ধ্রুবকের মান কত সমান্তরাল পাত ধারক। তাহলে ডাইইলেকট্রিক পদার্থ প্রবেশ করালে এটা হচ্ছে কি সঞ্চিত শক্তি 5 গুণ বাড়ে। তাহলে সেই ক্ষেত্রে ডাইইলেকট্রিক ধ্রুবকের মানও কি হবে 5 হবে, 5 গুণই হবে। তাহলে এইখান থেকে কত হবে 5ই হবে, 5 গুণ। বিএমআরএসটি 19-20 এবার আসছে বুয়েটে আসছে। তাহলে দেখো একটা সমান্তরাল পাত ধারকের দুই প্লেটের মাঝে ডাইইলেকট্রিক পদার্থ প্রবেশ করালে সেটা হচ্ছে সঞ্চিত শক্তি কত হবে 5 গুণ বাড়ে। তাহলে ডাইইলেকট্রিক ধ্রুবকের মান কত
তাহলে সঞ্চিত শক্তির সাথে কে এর কি সম্পর্ক পাচ্ছি? সমানুপাতিক, সমান্তরাল পাত ধারক। তাহলে এটা যদি 5 গুণ হয় এটাও কি হবে? 5 গুণ হবে। এ পর্যন্ত ক্লিয়ার সবার? এ পর্যন্ত বুঝতে পারছো কিনা? একটা সমান্তরাল পাত ধারককে চার্জিত করার ফলে পাত দুটির বিভব পার্থক্য V হয়। ধারকের সঞ্চিত শক্তি 2 গুণ করতে বিভব পার্থক্য কত হবে? একটা সমান্তরাল পাত ধারককে চার্জিত করার ফলে পাত দুটির মধ্যে বিভব পার্থক্য V হয়। ধারকটির সঞ্চিত শক্তি 2 গুণ করতে বিভব পার্থক্য কত হবে? তাহলে দেখো সঞ্চিত শক্তির সাথে কি সম্পর্ক? V প্রপোর্শনাল টু √/W। একটা সমান্তরাল পাত ধারক, তাহলে চার্জিত করার ফলে পাত দুটির মধ্যবর্তী দুটি বিভব পার্থক্য কত হয়? V। তাহলে সঞ্চিত শক্তি দ্বিগুণ করলে V কত হবে? তাহলে V2 হচ্ছে √2V1। ঠিক আছে, √2V1 এটার মানে হচ্ছে 1.41 V1। ঢাকা বিশ্ববিদ্যালয় 2 বার সাস্টে আসছে। দেখো এখান থেকে কোশ্চেন আসলে কঠিন না, একদম সহজ সহজ কোশ্চেন। একটা বিচ্ছিন্ন সমান্তরাল পাত ধারকের পাত দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব 4 কিভাবে হয়? এটা তো বিভব পার্থক্য বলছে, √2 হবে। তাহলে দেখো একটা বিচ্ছিন্ন সমান্তরাল পাত ধারকের পাত দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব দ্বিগুণ করা হলে ধারকের সঞ্চিত শক্তির কি পরিবর্তন হয়? তাহলে পাত দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত হয়েছে? দ্বিগুণ করছে সমান্তরাল পাত ধারকের ক্ষেত্রে। এটা দেখো জাহাঙ্গীরনগর 19-20, বেগম রোকেয়া 19-20, ঢাকা বিশ্ববিদ্যালয় 10-11, জাস্ট হচ্ছে কত 14-15। তাহলে সমান্তরাল পাত দ্বয়ের মধ্যবর্তী দ্বিগুণ করা হলে ধারকের সঞ্চিত শক্তি কি হবে? কি পরিবর্তন হবে? তাহলে এখান থেকে দেখো W প্রপোর্শনাল টু C, আবার C প্রপোর্শনাল টু 1 কত D। তাহলে এই C যদি অর্ধেক হয় W কি হয়ে যাবে? অর্ধেক হয়ে যাবে। তাহলে W কত হবে? 1/2। তাহলে একটা বিচ্ছিন্ন সমান্তরাল পাত ধারকের পাত দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব দ্বিগুণ করা হলে পাত দ্বয়ের সঞ্চিত শক্তির কি পরিবর্তন হয়? কত হয়ে যাবে? অর্ধেক হয়ে যাবে। তাহলে এক পাত দ্বয়ের সঞ্চিত শক্তি কি হবে? অর্ধেক। এরপরে দেখো 1 মাইক্রোফ্যারাড ও 2 মাইক্রোফ্যারাড দুটি ধারক সমান্তরালে যুক্ত করে এদের সাথে 6 মাইক্রোফ্যারাড মানের ধারক শ্রেণীতে যুক্ত করলে তুল্য ধারকত্ব কত হবে? ডিইউ জেইউ সব মোটামুটি অনেক জায়গায় আসছে। তাহলে 1 মাইক্রোফ্যারাড আর একটা হচ্ছে 2 মাইক্রোফ্যারাড, দুইটা ধারক সমান্তরালে যুক্ত করছি। তাহলে এটার সাথে 6 মাইক্রোফ্যারাড ধারক কি করব? শ্রেণীতে। তাহলে সমান্তরালের ক্ষেত্রে সিপি কত হবে? 1 + 2 = 3 মাইক্রোফ্যারাড। আবার সিএস কত হবে? তাহলে সিএস =
উপরে গুণফল আমরা জানি সমান্তরালের ক্ষেত্রে কি হয়, দুইটা ধারক থাকলে উপরে হচ্ছে গুণফল, নিচে হচ্ছে কি যোগফল। তাহলে গুণফল কত হবে, 6 আর 3, 3 এর সাথে 6 যদি করি তাহলে এখানে 18 আর এখানে 9, তাহলে 2 মাইক্রো ফ্যারাড। তাহলে এটাই হচ্ছে আমাদের কি তুল্য ধারকত্ব। 1 মাইক্রোফ্যারাড ও 2 মাইক্রোফ্যারাড দুটি সমান্তরালে যুক্ত করে এদের সাথে 6 মাইক্রোফ্যারাড শ্রেণীতে যুক্ত করলে তুল্য ধারকত্ব কত হবে? তাহলে তুল্য ধারকত্ব আমাদের কত পাচ্ছি, 2 মাইক্রোফ্যারাড। শ্রেণীর ক্ষেত্রে উপরে গুণফল, নিচে কি হয় যোগফল। ঠিক আছে, উপরে গুণফল, নিচে হচ্ছে যোগফল। কিভাবে হয়, এই যে দেখো CS ইকুয়াল টু 1/C1 প্লাস 1 কত C2। তাহলে যদি এটার ইনভার্স, তাহলে নিচে C1 C2, উপরে কত C1 প্লাস C2, এটার ইনভার্স। তাহলে CS ইকুয়াল টু কত পাচ্ছি, ইনভার্স উঠায় দিলে উপরে গুণফল C1 C2, নিচে হচ্ছে C1 প্লাস কত C2। এইখান থেকে আমরা পাচ্ছি কি উপরে গুণফল আর নিচে কি যোগফল। শর্টলি করে দিব ডিরেক্ট। তারপরে দেখো তিনটা ধারকের শ্রেণীবদ্ধ বিন্যাসের মান, শ্রেণীবদ্ধ বিন্যাসের মান ধারকত্ব হচ্ছে 1 মাইক্রোফ্যারাড। দুটি ধারকের মান যথাক্রমে 2, 3 মাইক্রোফ্যারাড হলে তৃতীয়টির মান কত? ঠিক আছে, তৃতীয়টির মান কত? তাহলে দেখো এখানে হচ্ছে তিনটি ধারকের শ্রেণীবদ্ধ বিন্যাসের মান ধারকত্ব হচ্ছে কত, 1 মাইক্রোফ্যারাড। তাহলে দুইটা আছে কত 2 আর একটা কত 3 মাইক্রোফ্যারাড। এই 2 আর 3 মাইক্রোফ্যারাডকে শ্রেণীতে যদি সাজাও তাহলে কত হয় দেখো তো, উপরে গুণফল 6 আর নিচে কত যোগফল। ঠিক আছে, তাহলে এখান থেকে পাচ্ছি এরকম, এই দুইটার ক্ষেত্রে পাচ্ছি কত, উপরে গুণফল আর নিচে কত যোগফল। যোগফল হচ্ছে কত 5। তাহলে এইখান থেকে পাচ্ছি কত 6/5। আর যদি উপরে চলে যায়, এখন বলছে আমাদের এখানে কত, তিনটা ধারক শ্রেণীবদ্ধ ভাবে বিন্যস্ত। তাহলে মান, এদের শ্রেণীবদ্ধ বিন্যাসের মানটা দেওয়া আছে কত 1 মাইক্রোফ্যারাড। তার মানে আমরা শ্রেণীতে নিয়ে সবগুলা ধারকত্বের ক্ষেত্রে কত হইতে হবে, 1 হইতে হবে। এখন দেখো তাহলে 1/C1 1/C2, এই সবগুলার মান আছে কত 1/1, তার মানে 1। তাহলে দেখো সবগুলার মান কত আছে 1। বলে দিছে শ্রেণীবদ্ধ বিন্যাসের মান ধারকত্ব হচ্ছে 1 মাইক্রোফ্যারাড। তাহলে আমাদের বের করতে হবে, সাপোজ C1টা বের করব। তাহলে 1/C1 প্লাস এইখান থেকে কত পাইছি আমরা 6/5 গুণফল ডিভাইডেড বাই, এটা হচ্ছে গুণফল ডিভাইডেড বাই কি যোগফল। তাহলে এই পাশে যায় কত হবে দেখো, এইখান থেকে পাচ্ছি কত C2 C3, আর এখান থেকে পাইছি কত C2 প্লাস C3 ইকুয়াল টু 1। আমরা এই যে যোগফল ডিভাইডেড বাই গুণফল কত পাই 5/6। তাহলে ওই পাশে যায় যদি মাইনাস করে দাও 1 মাইনাস 5/6, তাহলে কত হবে, ছয় আর এখান থেকে হচ্ছে 5।
আগেরটা আরেকবার, আগেরটা কোনটা? এটার ক্ষেত্রে হচ্ছে 1 মাইক্রোফ্যারাড 2 মাইক্রোফ্যারাড দুটি ধারক সমান্তরালে যুক্ত, এদের সাথে 6 মাইক্রোফ্যারাড মানের ধারক শ্রেণীতে যুক্ত করলে তুল্য ধারকত্ব কত হবে? ঠিক আছে, তুল্য ধারকত্ব কত হবে? তাহলে দেখো 1 মাইক্রোফ্যারাড 2 মাইক্রোফ্যারাড দুটি ধারক সমান্তরালে যুক্ত করে এদের সাথে 6 মাইক্রোফ্যারাড মানের ধারক শ্রেণীতে যুক্ত করলে তুল্য ধারকত্ব কত হবে? তাহলে আমাদের প্রথমে সমান্তরালের ক্ষেত্রে তুল্য ধারকত্ব এই দুইটার কত হবে? 3। আর এটার ক্ষেত্রে হচ্ছে শ্রেণীর ক্ষেত্রে যখন নিব তখন এই 3টা যায় এটার সাথে কি হবে? শ্রেণী হবে। তাহলে দেখো 1 মাইক্রোফ্যারাড 2 মাইক্রোফ্যারাড, তাহলে দুটি ধারক সমান্তরালে যুক্ত করে ডব্লিউ প্রপোর্শনাল টু সি। এখানে হচ্ছে সমান্তরাল পাত ধারকের ক্ষেত্রে সি এর সাথে কি সম্পর্ক? সি ইজ ইকুয়াল টু আমরা জানি কে এপসিলন নট এ ডিভাইডেড বাই কত? ডি। সি এর সাথে সমানুপাতিক না ব্যস্তানুপাতিক? সি প্রপোর্শনাল টু কত? 1/d। সি এর সাথে সম্পর্ক কি? 1/d। আর ডাব্লুর সাথে আবার সি এর সম্পর্ক কত? সমানুপাতিক। তাহলে সি যা হবে ডাব্লু কি তাই হবে। সি যেটা হবে ডাব্লু সেম এটাই হবে। তাহলে সি এখানে ডি যদি দ্বিগুণ করা হয় সি কত হবে? অর্ধেক। সি অর্ধেক হইলে ডাব্লু কত হবে? অর্ধেকই হবে। একটা বিচ্ছিন্ন সমান্তরাল পাত ধারকের পাতদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব দ্বিগুণ করা হলে ধারকের সঞ্চিত শক্তির কি পরিবর্তন হয়? ঠিক আছে, তাহলে দেখো এখান থেকে হচ্ছে ডাব্লু প্রপোর্শনাল টু কত? সি। সি প্রপোর্শনাল টু 1 বাই কত? ডি। তাহলে এখান থেকে যদি ডাব্লু ইজ ইকুয়াল টু কত হবে? হাফ হবে, কারণ সিও কত হচ্ছে? হাফ। ডি দ্বিগুণ। আর যদি ডি অর্ধেক করা হয়তো ডি অর্ধেক হইলে সি হবে কত? 2 গুণ। ডাব্লু কত হবে? 2 গুণ। এখন ক্লিয়ার কিনা কমেন্টস করো তো। দেখো এটা এত জটিল করার দরকারই নাই। ঠিক আছে, তিনটি ধারকের শ্রেণীবদ্ধ বিন্যাসের মান ধারকত্ব হচ্ছে কত? 1 মাইক্রোফ্যারাড। তাহলে দুটি ধারকের মান যথাক্রমে কত? 2, 3। আরেকটা হচ্ছে কত বলছে? তৃতীয় ধারকের মানটা কত হবে? তাহলে এরকম একটা ধারক আমাদের নিতে হবে যে ধারক কি হবে? সবগুলা মিলে আমাদের কত হবে? দেখো এখান থেকে আমরা কত পাইছি? সি সমান কত? 6। ঠিক আছে, তো আমাদের অপশনে তো 6 থাকবে। তাহলে দেখো 1/6 প্লাস 1/2 প্লাস 1 কত? 3। আমরা টেস্ট করেও দেখতে পারি যে কত আসে। 6 যদি নাও 1 প্লাস 3 প্লাস কত? 2 ইকুয়াল টু 1 মাইক্রোফ্যারাড। দেখো সমান্তরালে 1 পাচ্ছি, তাহলে অপরটার মান কত? 6। ঠিক আছে, তাহলে এই যে C1 এর মানটা আমরা কত পাইলাম? 6 পাইছি। তো তুমি যে কোনোটাই করতে পারো, এই অপশন টেস্টও করতে পারো, এটাও করতে পারো। এই পর্যন্ত ক্লিয়ার সবার? এই পর্যন্ত ক্লিয়ার কিনা?
এখন দেখো এটা হচ্ছে সমবায়, ঠিক আছে, একটা সার্কিট। তো সার্কিটের ক্ষেত্রে দেখো এখানে তিনটা আছে কত সমান্তরালে একটা শ্রেণীতে, আবার তিনটা কি সমান্তরালে, তুল্য ধারকত্ব কত ষষ্ঠে আসছে। তাহলে এটার ক্ষেত্রে যদি আমরা তুল্য ধারকত্ব বের করি, দেখো এখানে সমান্তরালে তিনটা যুগ 3C, তারপরে শ্রেণী এখানে কত সি, তারপরে আবার শ্রেণী হয়ে যাবে, আবার কত হবে 3C। এই যে তিনটা আছে 1 2 3, তাহলে তিনটা কত হবে 3C। তাহলে একটা 3C, একটা সি, একটা 3C। তাহলে এই তিনটা ক্ষেত্রে আছে কি শ্রেণীতে আছে, তাহলে তিনটার ক্ষেত্রে আমাদের কিভাবে নির্ণয় করতে পারি, দেখো 1/CS, আমরা 1 বাই না নিয়ে CS ইকুয়াল টু নিব 1/3C। আর 5 মিনিট ক্লাস আছে, ক্লাস প্রায় শেষ। তাহলে দেখো এটা হচ্ছে 3C, আর একটা হচ্ছে কত 3C, তাহলে এটার ইনভার্স। এখন দেখো এখান থেকে যদি আমরা লসাগু করি কত আসে, তাহলে এখান থেকে আমরা 3C কমন নিলাম, ঠিক আছে। তাহলে এখান থেকে 1 প্লাস এখানে কত 3, আর এখানে কত 1 ইকুয়াল টু হচ্ছে উপরে 5, নিচে কত 3C, ইনভার্স কত 1। তাহলে সুতরাং CS কত পাচ্ছি, উল্টায় দিলে উপরে হচ্ছে 3C ডিভাইডেড বাই কত 5, ঠিক আছে, 3C ডিভাইডেড বাই কত 5। তাহলে এটাই হচ্ছে আমাদের কি তুল্য ধারকত্ব, 3C ডিভাইডেড বাই হচ্ছে 5। তাহলে পরেরটার ক্ষেত্রে কত হবে, দেখো তো সি আর এখানে দুইটা করে আছে, তাহলে এটার তুল্য ধারকত্বটা বের করো কত আসে, সবাই বের করো, এটার তুল্য ধারকত্ব কত আসবে। হ্যাঁ, চন্দ্রিকা আনসার দিছে C/2। তাহলে দেখো এখান থেকে হচ্ছে সি, আর তাহলে এখান থেকে পাচ্ছি কত 2C আবার শ্রেণী হয়ে যাবে, এখানে হচ্ছে সি, আবার এই সি আবার এটার সাথে এখানে কত হবে 2C, ঠিক আছে। এই 2/C এটা তো ধারকত্বের ক্ষেত্রে কখনোই সি নিচে থাকবে না। এটা বিষয় হচ্ছে ধারকত্ব আমাদের যেটাই বলুক, সি কখনোই নিচে থাকবে না, ঠিক আছে, সি উপরে হয়ে যাবে। তাহলে দেখো এই ক্ষেত্রে আমরা বের করতে পারি আমাদের 1/2C প্লাস 1/C প্লাস 1/2C, এটার ইনভার্স। তাহলে দেখো ইনভার্সটা যদি করো কত আসে 2C, উপরে হচ্ছে 1 প্লাস 2 প্লাস 1, তাহলে উপরে হচ্ছে 4, মানে হচ্ছে কত 2। তাহলে এটাকে আমরা লিখতে পারি 2/C ইনভার্স ইকুয়াল টু হচ্ছে C/2, C/2। তাহলে এত এর তুল্য ধারকত্ব কত, এটাও ষষ্ঠে আসছে, উপরেরটাও ষষ্ঠে আসছে, দুইটাই ষষ্ঠের। তাহলে সার্কিট থেকে আমাদের যদি থাকে আমরা এইভাবে সলভ করবো, এটাতে জটিল কোনো সার্কিট আসবে না, ঠিক আছে। ওই যে রোধের মতো যে জটিল সার্কিট, এরকম সার্কিট আসবে না, আসলে নর্মাল গুলো আসবে। তাহলে দেখো এইগুলো হচ্ছে সার্কিটের
3 মাইক্রোফ্যারাড ধারকত্ব বিশিষ্ট একটা 200 ভোল্ট ধারককে একটি ব্যাটারি দ্বারা পূর্ণ চার্জিত করা হলো, ধারকের সঞ্চিত শক্তির পরিমাণ কত হবে? ঠিক আছে, সাস্ট জাস্ট ডিউ এগুলোতে আসছে। তাহলে 3 মাইক্রোফ্যারাড ধারকত্ব বিশিষ্ট একটা 200 ভোল্ট ধারককে একটি ব্যাটারি দ্বারা পূর্ণ চার্জিত করলে সঞ্চিত শক্তি ডাব্লিউ ইজ ইকুয়াল টু কত? হাফ সিবি স্কোয়ার ইকুয়াল টু হাফ। সি এর মান কত আছে? মাইক্রোফ্যারাডকে ফ্যারাডে নিতে হবে। 3 ইন্টু 10⁻⁻6 আর ভি স্কোয়ার মানে হচ্ছে 2 ইন্টু 10 স্কোয়ার, এটার কি হোল স্কোয়ার। তাহলে দেখো আমরা এখান থেকে লিখতে পারি 3 গুণন 4 আর এখান থেকে পাচ্ছি কত? 10⁻⁻2 ডিভাইডেড বাই হচ্ছে কত? 2। তাহলে 2 দিয়ে যদি ভাগ করে দাও কত হয়? 6। 12কে 2 দিয়ে ভাগ করে দিলে 6, 6 এর 10⁻2 দিয়ে গুণ করলে কত হবে? 0.06 জুল। হাফ সিবি স্কোয়ার। সি এর মান মাইক্রোফ্যারাডে আছে, ফ্যারাডে নিছি। ভি এর মান 200 মানে 2 ইন্টু 10 স্কোয়ার হোল স্কোয়ার, তারপরে জাস্ট কি গুণ করে দিছি, তাহলে 0.06। তারপরে দেখো একটা পরিবাহকের ধারকত্ব 40 ফ্যারাড, এতে কত আদান প্রদান করলে এর বিভব 8 ভোল্ট হবে? রাজশাহী 15, 16, 16, 17। তাহলে এটা হচ্ছে কত আদান যুক্ত করলে বিভব কত হবে? 8 ভোল্ট হবে। তাহলে সি সমান আমরা জানি কত? কিউ বাই ভি। তাহলে বা কিউ সমান হচ্ছে সি ভি। তাহলে 40 গুণন 8 ইকুয়াল টু কত হচ্ছে? 320 কুলম। 320 কি কুলম। একটা পরিবাহকের ধারকত্ব 40 ফ্যারাড, এতে কত আদান প্রদান করলে বিভব কত হবে? 8 ভোল্ট হবে। তাহলে সি ইজ ইকুয়াল টু আমরা জানি কিউ বাই ভি। তাহলে কিউ সমান কত? সিভি। তাহলে সি এর মান 40 আর এটার মান হচ্ছে 8, তাহলে 320 কুলম। দুটি ধারককে সমান্তরালে ও শ্রেণীতে যুক্ত করলে তুল্য ধারকত্ব যথাক্রমে 9 মাইক্রোফ্যারাড ও 2 মাইক্রোফ্যারাড হয়। ধারক দুটি কত? ঠিক আছে, তুল্য ধারকত্ব দেওয়া আছে, সমান্তরালে 9, শ্রেণীতে 2, ধারক দুটি কত? তাহলে আমরা লিখতে পারি যে যোগফল ইকুয়াল টু কত হবে? 9 আর উপরে গুণফল ডিভাইডেড বাই যোগফল, এটা ইকুয়াল টু কত হবে? 2। অপশন টেস্ট। এখন আমরা কি করব? ঠিক আছে, অপশন টেস্ট। তাহলে দেখো এই যে এই অপশনটা দেখো, যোগফল 9 হয় এরকম অপশন একটাই আছে। ঠিক আছে, যোগফল 9 হয় এরকম অপশন একটাই আছে। এখন ধরো আর একটা অপশন দিয়ে দিল ই নাম্বার, এটা হচ্ছে 5 আর একটা হচ্ছে কত? 4। 5, 4। তাহলে এটার ক্ষেত্রেও যোগফল আমাদের 9 হয়। তখন আমরা ট্রাই করব কি পরেরটা, গুণফল ডিভাইডেড বাই যোগফল ইকুয়াল টু কত হবে? 2। তাহলে অ্যান্সার কত হবে? 6, 3। 6 ও কত হবে? 3। দুটি ধারককে সমান্তরালে ও শ্রেণীতে যুক্ত করলে তুল্য ধারকত্ব যথাক্রমে 9 মাইক্রোফ্যারাড ও 2 মাইক্রোফ্যারাড হয়। ধারক দুটি কত হবে? তাহলে ধারক দুটির ক্ষেত্রে কত হবে? 3 ও 2, 4 ও 3, 5 ও 2, আর একটা হচ্ছে কত? 6 ও 3। অ্যান্সার কত? 6, 3। ক্লিয়ার এই পর্যন্ত সবার? এই পর্যন্ত ক্লিয়ার কিনা?
আমাদের এই পর্যন্তই লেকচার। তবে এক্সট্রা একটু নোট করে নিবা, নোট করার সময় নোটে অ্যাড করে নিবা। গাউসের সূত্র আছে একটা, হ্যাঁ, জাস্ট বিবৃতিটা লিখবা আর সূত্রটা লিখবা, গাউসের সূত্র নোটে অ্যাড করে নিবা। গাউসের সূত্রটা, গাউসের সূত্রের গাণিতিক বিবৃতিটা এরকম যে ফাই ইজ ইকুয়াল টু হচ্ছে কত, ইন্টিগ্রেশন অফ তাহলে এই গাউসের সূত্রটা অ্যাড করে নিতে হবে, বিবৃতিটা লিখবা, তারপরে হচ্ছে ইয়া থেকে যে সমীকরণটা আছে বইয়েতে আছে সব বইয়ে, বিবৃতিটা অ্যাড করে নিবা। আসে না তবু হচ্ছে লিখে নিবা আর কি। তো এই পর্যন্ত হচ্ছে আমাদের স্থির তড়িৎ ছিল, ফুল স্থির তড়িৎ। সবাই কি পুরা ক্লাস বুঝতে পারছো? স্থির তড়িতের ফার্স্ট টু লাস্ট একদম প্রথম থেকে শেষ পর্যন্ত সব ক্লিয়ার কিনা? ক্লাস শেষ করে দিচ্ছি এখানে।